স্টুডেন্ট কেয়ার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তৃতীয় শ্রেণীর পাতাবাহার পাঠ্য বইটির 118 পৃষ্ঠায় আমরা পড়ব কে ছিলেন ঈশপ। ছাত্রছাত্রীরা তোমরা পাতাবাহার পাঠ্য বইটির 118 পৃষ্ঠা বের করো। দেখো 118 পৃষ্ঠায় রয়েছে এখানে কে ছিলেন ঈশপ। আমরা তাহলে এটা এবার পড়ে ফেলি, তোমরা লক্ষ্য করো। দেখো, ঈশপের নাম শোনেনি এমন মানুষ মনে হয় গোটা পৃথিবীতেই খুব বেশি নেই। তার কোনো না কোনো গল্প তোমরাও নিশ্চয়ই এর মধ্যেই পড়ে বা শুনে ফেলেছ। সেই যে একটা শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল না পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। কিংবা ধরো খরগোশ আর কচ্ছপের সেই গল্পটা, অহংকারী খরগোশ কচ্ছপের জেদ আর নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় কেমন হেরে গিয়েছিল। অথবা সেই যে একটা রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চেঁচিয়ে যে লোক জড়ো করত, তারপর সত্যিই যখন একদিন তার ভেড়ার পালে বাঘ এসে পড়ল, তখন সেই ছেলেটার চিৎকার শুনেও কেউ বাঁচাতে এলো না। এসব গল্প যে ঈশপেরই তা তোমরা জানো, তাই তো? তোমরা তো নিশ্চয়ই জানো এই সমস্ত গল্পগুলো। চলো দেখি তারপরে 119 পৃষ্ঠায়। দেখো, কিন্তু কথা হচ্ছে এমন চমৎকার সমস্ত গল্প যার রচনা, কে ছিলেন সেই মানুষটি? প্রাচীন গ্রিস দেশের এই মানুষটি ছিলেন একজন ক্রীতদাস। তাহলে এই ঈশপ ইনি গ্রিস দেশের মানুষ, ইনি একজন কিন্তু ক্রীতদাস। তার চেহারা এমন কিছু আহামরি সুন্দর ছিল না, তা নিয়ে তাকে অনেক উপহাসও শুনতে হতো। তবে মানুষ হিসাবে তিনি ছিলেন অতি জ্ঞানী। তার চেহারা আহামরি সুন্দর না, এজন্য অনেকে তাকে উপহাস করত। মানুষ হিসাবে কিন্তু তিনি খুব জ্ঞানী ছিলেন। তার আশপাশের সমস্ত লোকজনের আচার ব্যবহার খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন তিনি। তারপর তাদেরই দোষ আর গুণ নিয়ে বানাতেন গল্প। প্রত্যেকটি মানুষের মধ্যেই এমন অনেক দোষ বা গুণ দেখা যায়, যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে আসে। ঈশপের এই সব গল্পের চরিত্রগুলিও তাই অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নয় পশু পাখি। অবশ্য পশু পক্ষীর কাহিনীর ছদ্মবেশে মানুষের কথাই লিখেছেন ঈশপ। দেখো তারপরে, ঈশপের প্রভু রাজা ক্রোসাস একবার কিছু টাকা দিয়ে তাকে ডেলফিতে পাঠান। ঈশপের প্রভুকে রাজা ক্রোসাস একবার কিছু টাকা দিয়ে ঈশপকে কোথায় পাঠালো? ডেলফিতে পাঠালো। এই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসবে পরীক্ষায়। এই ডেলফি জায়গাটার পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, কিন্তু তারা ছিল বড় লোভী। পুরোহিতরা কেমন ছিল? পুরোহিতরা ছিল খুব লোভী, কিন্তু পুরোহিতরা ভবিষ্যৎবাণীর জন্য খুব বিখ্যাত ছিল। তারা যত টাকা পায় ততই চায় আরও আরও টাকা। তাদের এই অর্থলোভ দেখে ঈশপ বাঁধলেন একটি গল্প, আর সেই গল্পটি তিনি তাদের শুনিয়েও দিলেন। সেই যে একটা লোভী লোক, যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল। সেই হাঁস রোজ একটা করে সোনার ডিম পাড়ত। লোকটা ভেবেছিল যে হাঁস সোনার ডিম পাড়ে, তার পেটের মধ্যে নিশ্চয়ই অজস্র সোনার ডিম রয়েছে।
সোনার লোভে একদিন লোভী লোকটা হাঁসের পেটটাই ফেললো কেটে। তাতে ফল হলো এই যে রোজ তো সে একটা করে সোনার ডিম পেত, তাও আর তার পাওয়া হলো না। এই রকম অনেক অনেক গল্প বানিয়েছিলেন ঈশপ, সবই নীতি গল্প। অর্থাৎ সেগুলি পড়ে যে শুধু গল্পের মজা পাওয়া যায় তা নয়, সেই সঙ্গে পাওয়া যায় খুব ভালো ভালো সব উপদেশ। দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এই সব সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি তা আমাদের মনে করিয়ে দেন ঈশপ। তাহলে আমাদের জীবনে এই দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এই সমস্ত সদ্গুণ কিন্তু আমাদের জীবনে খুবই দরকার। সেটা ঈশপ আমাদের মনে করিয়ে দেন। তারপরে দেখো, ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে প্রতি যুগের নিজস্ব ভাষায়। তাই সরাসরি অনুবাদ না করে অনেকে গল্পগুলিকে নিজেদের দেশের আর সময়ের উপযোগী করে একটু বদলেও নিয়েছেন, কিন্তু গল্পগুলির মূল্য তাতে একটুও কমেনি। মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন এই মানুষটি ঈশপ। তাহলে গল্পটা আমাদের পড়া হয়ে গেল 118 আর 119 পৃষ্ঠায়। ঈশপ সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবার আমরা 120 পৃষ্ঠায় যাব। 120 পৃষ্ঠাতে দেখো হাতে কলমে এখানে এক দাগে প্রশ্ন রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। এখানে 18টা প্রশ্ন আছে। এই 18টা প্রশ্নের উত্তর আমরা এবার দেখে নেব। চলো তোমরা প্রশ্নের উত্তরগুলো এবার লক্ষ্য করো। 120 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন আছে 1.1, শেয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি? শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল পায়নি। এবার 1.2, শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? শেয়াল শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। তারপরের প্রশ্ন দেখো 1.3, খরগোশ কেমন ছিল? এর উত্তর হবে খরগোশ অহংকারী ছিল। 1.4 আছে প্রশ্ন, খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গেছিল? উত্তর, খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। 1.5 প্রশ্ন, খরগোশ কেন হেরে গিয়েছিল? উত্তর, কচ্ছপের জেদ আর নিষ্ঠার জন্য খরগোশ হেরে গিয়েছিল। 1.6 প্রশ্ন আছে, রাখাল ছেলে কি করত? উত্তর, মিছিমিছি বাঘ বাঘ বলে চেঁচিয়ে লোক জড়ো করত। 1.7 দেখো প্রশ্ন রয়েছে, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? উত্তর, ঈশপ প্রাচীন গ্রিস দেশের মানুষ ছিলেন। এগুলো আমরা এইমাত্রই পড়ে আসলাম, সেখান থেকেই কিন্তু আমরা উত্তরগুলো সব পেয়ে যাচ্ছি। 1.8 দেখো প্রশ্ন রয়েছে, ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? উত্তর, ঈশপ পশু পাখিদের নিয়ে গল্প বানাতেন। 1.9 দাগে দেখো, ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর, ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। 1.10 দাগে দেখো, তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? উত্তর, তিনি ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন। আমি পড়ানোর সময় বললাম যে এই জায়গার নামগুলো মনে রাখতে হবে, এরকম ছোট ছোট প্রশ্ন পরীক্ষায় আসবে। তারপর 1.11 দাগে দেখো, সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? উত্তর, সেই জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। চলো এরপর পরের প্রশ্ন লক্ষ্য করো।
1.2 দাগে 1.12 দাগে দেখো, সেখানকার মানুষ কেমন ছিল? উত্তর, সেখানকার মানুষ বড় লোভী ছিল। সেখানকার বলতে ওই সেই ডেলফি। এরপর 1.13 দাগে লক্ষ্য করো, তাদের আচরণ দেখে ঈশপ কোন গল্প বাঁধলেন? উত্তর, তাদের আচরণ দেখে ঈশপ সোনার ডিম পাড়া হাঁসের গল্প বাঁধলেন। 1.14 দাগের প্রশ্ন দেখো, নীতি গল্প কাকে বলে? উত্তর, যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলে। এরপর 1.15 দাগে লক্ষ্য করো, আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? উত্তর, আমাদের জীবনে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি গুণগুলি জরুরি। 1.16 দাগে প্রশ্ন, অনুবাদ বা তর্জমা কাকে বলে? উত্তর, কোনো একটি ভাষায় রচিত গল্প অন্য ভাষায় রচনা করাকে অনুবাদ বা তর্জমা বলে। 1.17 দাগের প্রশ্ন, ঈশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়? উত্তর, ঈশপের গল্পগুলি মানুষদের চরিত্র বিশ্লেষণ করে তাদের ভালো মন্দ দোষ গুণ নিয়ে রচিত, তাই ঈশপের গল্প বিভিন্ন দেশে জনপ্রিয়। এরপর 1.18 দাগ দেখো প্রশ্ন, ঈশপকে কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে? উত্তর, ঈশপের গল্পগুলিতে মানবজাতির চরিত্রকে নানা রকম পশু পাখির চরিত্রের মাধ্যমে তুলে ধরে নীতিশিক্ষা পাওয়া যায়, তাই ঈশপকে মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে। তাহলে 18টা প্রশ্নের উত্তর তোমরা দেখে নিলে। এরপর 121 পৃষ্ঠায় দেখো, একদম উপরের দিকে কিছু শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো লক্ষ্য করো। দেখো শব্দার্থ, আঙুরগুচ্ছ মানে কি? আঙুরের থোকা। নাগাল মানে কি? ছোঁয়া। অহংকারী মানে কি? দাম্ভিক বা গর্বিত, দুটো যেটা খুশি বলতে পারো। জেদ মানে কি? গো বা নাছোড়বান্দা ভাব। নিষ্ঠা মানে হচ্ছে মনোযোগ বা অনুরক্তি। ভেড়ার পাল মানে ভেড়ার দল। কৃতদাস মানে হলো কেনা গোলাম। খুঁটিয়ে খুঁটিয়ে মানে খুব মনোযোগ দিয়ে নজর করে। ছদ্মবেশ মানে আত্মগোপনের জন্য নেওয়া বেশ বা পোশাক। পুরোহিত মানে কি? দেবতার পুজো করে যে। ভবিষ্যৎবাণী মানে ভবিষ্যতের কথা আগে বলে দেওয়া। নীতি গল্প মানে যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায়। উপদেশ মানে কি? শিক্ষা, পরামর্শ, কর্তব্য সম্বন্ধে নির্দেশ। সততা মানে সাধুতা। কৃতজ্ঞতার শব্দার্থ কি? উপকারীর উপকার স্মরণ রাখা। সদ্গুণ, সদ্গুণ কথার অর্থ হলো ভালো গুণ। অনুবাদ, অনুবাদ কথার অর্থ হলো তর্জমা বা অন্য ভাষায় পরিবর্তন। তাহলে শব্দার্থগুলো দেখে নিলে। এবার 2 দাগ লক্ষ্য করো। একশো 21 পৃষ্ঠায় 2 দাগে দেখো, বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো তোমাদের সুবিধার্থেই আমি আগে থেকে করে রেখেছি। এখানে দেখো বাদিকে রয়েছে শেয়াল, রাখাল ছেলে, ডেলফি, খরগোশ আর হাঁস, আর ডান দিকে রয়েছে ভবিষ্যৎবাণী, সোনার ডিম, বাঘ, আঙুরগুচ্ছ, দৌড় প্রতিযোগিতা। কোনটার সাথে কোনটা হবে? দেখো শেয়ালের এখান দিয়ে দেখো আমি নীল কালি দিয়েছি আঙুরগুচ্ছের এখানে, তাহলে শেয়ালের সাথে হবে আঙুরগুচ্ছ, নীল কালিটা। আচ্ছা দেখো রাখাল ছেলের এখান থেকে দেখো একটা হলুদ কালি গেছে বাঘের এখানে, রাখাল ছেলের সাথে বাঘ মিলে যাবে। আমাকে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দিতে হবে। এরপরে দেখো
দেখো ডেলফির এখান থেকে সবুজ কালি দিয়ে ভবিষ্যৎবাণীর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, তাহলে ডেলফি হবে ভবিষ্যৎবাণী। খরগোশ, খরগোশের ওখানে দেখো একটা লাল কালি দিয়ে দৌড় প্রতিযোগিতার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, তাহলে খরগোশের সঙ্গে দৌড় প্রতিযোগিতা মিলে গেল। আর পড়ে থাকলো কি, একদম নিচে থাকলো হাঁস। দেখো হাঁসের থেকে একটা দাগ চলে গেছে সোনার ডিমের এখানে, তাহলে হাঁসের সাথে মিল হবে সোনার ডিম। তোমরা দেখে নিলে 2 দাগ। এরপরে 3 দাগটা লক্ষ্য করো। 3 দাগে দেখো বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। দেখো 3.1 দাগের প্রশ্ন, ঈশপ ছিলেন একজন রাজা, পুরোহিত, কৃতদাস। কোনটা হবে? কৃতদাস হবে। এই যে আমি দাগিয়ে রেখেছি সবুজ কালি দিয়ে, তোমাদের সুবিধার্থে আগে থেকেই এই কৃতদাসটা তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবে। এরপর 3.2 দাগে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস, অলিম্পাস, জুলিয়াস। কোনটা হবে? ক্রোসাস। এই শূন্যস্থানে তোমরা ক্রোসাস লিখে দেবে, সবুজ কালি দিয়ে ক্রোসাস আমি দাগিয়ে দিয়েছি ক্রোসাসের নিচে। এরপর দেখো ঈশপ ছিলেন চীন, গ্রিস, মিশর দেশের লোক। কোনটা হবে? গ্রিস। দেখো গ্রিসের নিচে সবুজ কালি দিয়ে দাগানো রয়েছে, ওই গ্রিসটা এই ফাঁকা জায়গাতে বসিয়ে দেবে। এরপর দেখো ঈশপের প্রভু ঈশপকে এথেন্স, স্পার্টা, ডেলফি নগরে পাঠিয়েছিলেন। কোথায় পাঠিয়েছিল? ডেলফিতে পাঠিয়েছিল। তো দেখো ডেলফির নিচে সবুজ কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি, আর ডেলফিটা তোমরা এই শূন্যস্থানে লিখে ফেলবে। তারপরে দেখো ডেলফি শহরটি বিখ্যাত ছিল মসলিন কাপড়, ভবিষ্যৎবাণী, যুদ্ধ বিগ্রহের জন্য। কিসের জন্য বিখ্যাত ছিল ডেলফি? ডেলফি শহরটা বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণী। দেখো ভবিষ্যৎবাণীর নিচে সবুজ কালি দিয়ে দাগিয়ে দিয়েছি, ওই ভবিষ্যৎবাণী কথাটা এই শূন্যস্থানে তোমরা লিখে ফেলবে। আচ্ছা, এরপরে 4 দাগ লক্ষ্য করো। 4 দাগে দেখো নিচের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে সঠিক জায়গায় বসাও। তো প্রথমে আছে কচ্ছপের ছিল জেদ আর কি। দেখো এখান থেকে এই যে শব্দ ঝুড়ি, এই শব্দ ঝুড়ি থেকে নিষ্ঠা বসবে এখানে। দেখো নিষ্ঠা থেকে একটা নীল রঙের কালি জেদ আর তারপরে যে শূন্যস্থানটা আছে সেখানে এসেছে, তাহলে ওখানে নিষ্ঠা বসবে। তারপরে দেখো একটা হাঁস ড্যাশ পারত, ওই শূন্যস্থানে কি বসবে? দেখো একটা সবুজ রঙের দাগ এই শূন্যস্থান থেকে বেরিয়ে সোনার ডিমের এখানে গিয়ে ঠেকেছে, ওখানে এই শূন্যস্থানটা তোমরা সোনার ডিম বসাবে। তাহলে কচ্ছপে ছিল জেদ আর নিষ্ঠা, একটা হাঁস সোনার ডিম পারত, 2টো শূন্যস্থান হয়ে গেল। এখন আমাদের 3টে শূন্যস্থান পূরণ করতে হবে। চেহারা নিয়ে ঈশপকে ড্যাশ শুনতে হতো। দেখো এই ড্যাশের এখান থেকে একটা হলুদ কালি বেরিয়ে উপহাসের সাথে গিয়ে মিশেছে, এই যে উপহাস, তাহলে এই উপহাস বসবে। চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। আমি প্রত্যেকটা শূন্যস্থানের জন্য আলাদা আলাদা কালি দিয়ে মার্ক করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এরপর দেখো 4র্থ শূন্যস্থানটা ঈশপের রচনাগুলি ড্যাশ। ঈশপের রচনাগুলি, ওই ড্যাশের ওখান থেকে দেখো একটা কালো কালি বেরিয়ে গেছে, কোথায়? নীতি গল্পের এখানে। দেখো নীতি গল্প হবে, ঈশপের রচনাগুলি ড্যাশ, ঈশপের রচনাগুলি নীতি গল্প। এরপর দেখো ঈশপের গল্পের ড্যাশ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়। দেখো এখান থেকে একটা লাল রঙের কালি বেরিয়ে গেছে অনুবাদের এখানে, এটা অনুবাদ বসবে এখানে। ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়। আচ্ছা, এরপরে লক্ষ্য করো 5 দাগ। 5 দাগে বলছে এই গদ্যে বলা নেই তোমার জানা ঈশপের এমন কোনো গল্প, নিজের ভাষায় লেখো। দেখে নাও এটার উত্তর। দেখো 5 দাগের প্রশ্নের উত্তর, আমার জানা ঈশপের একটা গল্প। গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে।
হঠাৎ সে একদিন দেখতে পেল একটা পিঁপড়ে অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়েকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি। আমাকে অবশ্যই এখন শীতের খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু, পিঁপড়ে বলল। ঘাসফড়িংকে বলল। ঘাসফড়িং কি উত্তর দিল? আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। ঘাসফড়িং হাসতে হাসতে জবাব দিল। পিঁপড়ে কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। গ্রীষ্ম শেষে শীত এলো জাঁকিয়ে। খিদেই কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ের বাড়ি এলো। আমায় কিছু খেতে দেবে ভাই? ঘাসফড়িং বলল পিঁপড়েকে। তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর খিদেই কষ্ট পেতে হতো না, পিঁপড়ে বলল, আর দরজা বন্ধ করে দিল। তাহলে এই গল্প থেকে কি উপদেশ পাওয়া যাচ্ছে? বিপদের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। তাহলে হয়ে গেল আমাদের 5 দাগের যে একটা প্রশ্ন দিয়েছিল যে তোমার জানা ঈশপের কোনো গল্প যেটা কিনা এই যে গদ্য পড়লাম এই গদ্যে নেই, অর্থাৎ কে ছিলেন ঈশপ তাতে নেই, এরকম একটা অজানা গল্প ঈশপের আমরা এখানে লিখে ফেললাম। এরপরে 121 পৃষ্ঠায় 6 দাগ দেখো বলছে, ঈশপের মতোই আমাদের দেশে ছিলেন বিষ্ণু শর্মা। তার লেখা পঞ্চতন্ত্র গোটা পৃথিবীতেই বিখ্যাত এবং সমাদৃত। পঞ্চতন্ত্র থেকে কোনো গল্প জানা থাকলে সেটি শ্রেণীকক্ষে সবাইকে শোনাও। তাহলে বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্রে কোনো গল্প যদি জানা থাকে সেটা শ্রেণীকক্ষে সবাইকে শোনাবে। আর যদি জানা না থাকে তবে শিক্ষিকা শিক্ষকের কাছ থেকে জেনে নাও। তোমাদের যদি সেটা জানা না থাকে তাহলে তোমরা সেটা শিক্ষিকা বা শিক্ষকের কাছ থেকে জেনে নেবে। আচ্ছা, এরপরে চলো 122 পৃষ্ঠায়। 122 পৃষ্ঠায় দেখো, ঈশপের অধিকাংশ গল্পের চরিত্ররাই বিভিন্ন জীবজন্তু। নিচের ছবিটি থেকে কটি প্রাণীর ছবি আর কটি অন্যান্য জিনিসের ছবি খুঁজে পাচ্ছ বলো। খুঁজে পাওয়ার পর পছন্দ মতো আলাদা আলাদা রং দাও। তোমরা রংটা করবে, আমি কি কি পাওয়া যাচ্ছে শুধু সেইগুলোর নাম বলে দিচ্ছি এখানে। দেখো এইটা কিন্তু একটা প্রজাপতি। আচ্ছা, দেখো এটা একটা টুপির ছবি। তারপরে দেখো এটা একটা পেন্সিলের ছবি। এরপরে লক্ষ্য করো এটা একটা হাতির ছবি। তারপরে দেখো এটা একটা মোরগের ছবি। তারপরে দেখো এটা একটা কুঠারের ছবি। তারপরে দেখো এইটা একটা সাপের ছবি। তারপরে দেখো এটা একটা মাছের ছবি। আর দেখো এটা একটা চাঁদের ছবি। তাহলে এই ছবিগুলোকে তোমরা আলাদা আলাদা রং দেবে। এটা তোমাদের কাজ দেওয়া থাকলো। তাহলে আজকে যে 118 পৃষ্ঠায় পাতাবাহার পাঠ্য বই থেকে কে ছিলেন ঈশপ যে গল্পটা আমরা পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবে। ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে। স্টুডেন্ট কেয়ার একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এ পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।